শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এর আগে প্রবন্ধ পড়িয়েছি গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধটি আমরা আলোচনা করেছিলাম। সেই প্রবন্ধে আমরা দেখেছিলাম পুরুষের প্রভাব প্রতিপত্তি কিভাবে নারীর জীবনে দুঃখ দুর্দশা নিয়ে আসে। পুরুষেরা প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে নারীদের অধিকারটুকু ভুলে যান এবং সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নারীরা যেভাবে নিগৃহীত হন, বঞ্চিত হন এবং পিতার সম্পত্তি, স্বামীর সম্পত্তি লাভ করবার পরেও নারীরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বঞ্চিত হয়ে থাকেন। সেই সম্পত্তির মালিকানা তারা নামে মাত্র পান, কিন্তু বাস্তবে সেটির ব্যবহার, প্রয়োগ, ক্ষমতার প্রয়োগ কোনো কিছুই তারা করতে পারেন না। বিবাহের পূর্বে স্বামী বাবার বাড়িতে বাবা অথবা ভাইদের দ্বারা পরিচালিত তাদের অভিভাবকত্বে, বিয়ের পর স্বামীর কর্তৃত্ব অথবা দেবর অন্যদের কর্তৃত্ব, বিধবা হলে নানা রকম দুর্যোগ, দুঃখ দুর্দশা তাদের জীবনে বয়ে বেড়াতে হয়। তো সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে বাংলা প্রথম পত্রের সহপাঠ, এই সহপাঠ এখানে আমাদের রয়েছে একটি উপন্যাস লাল সালু। আমরা এই লাল সালু উপন্যাসটা আমি তোমাদের পড়াবো। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাস। এটি বাংলা সাহিত্যের বিখ্যাত একটি উপন্যাস, সমাজ সমস্যামূলক উপন্যাস এবং অধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে এই উপন্যাসের যে ঘটনা, যে কাহিনী, যে চরিত্রগুলো, আমরা লেখক ধর্ম বিশ্বাস তার আক্রমণের কেন্দ্রবিন্দু নয়, কিন্তু ধর্মের নামে শোষণ, বঞ্চনা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা, এটি যে সমাজের জন্য, ব্যক্তির জন্য, সমাজের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটি আমরা এই উপন্যাসে দেখব। তো সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের একজন শক্তিমান কথা সাহিত্যিক। মাত্র 3টি উপন্যাস, তার লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, মাত্র 3টি উপন্যাস, 2টি গল্প গ্রন্থ নয়নচারা এবং 2টি অন্যান্য গল্প এবং 3টি নাটক তরঙ্গ ভঙ্গ, বহির্বিদ আর সুরঙ্গ, 3টি নাটক লিখে তিনি শক্তিমান কথা সাহিত্যের শক্তিমান লেখকের তকমা তিনি জয় করে নিয়েছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ সমাজ জীবনের কুসংস্কার, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় যে অচলাবস্থা, পাশাপাশি মানব জগৎকে, মানুষের অন্তর্লোককে তিনি তার উপন্যাসে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। মানুষের ভিতরের হিংসা, দেশ, কামনা বাসনা, প্রতারণা, সৎ প্রবঞ্চনা, এগুলো তার উপন্যাসে এসেছে, তার নাটকে এসেছে। তিনি মানবতাবাদী লেখক ছিলেন। মানুষের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে অস্তিত্ব, জাতীয় ছাত্রের যে অস্তিত্ববাদী চেতনা যারা আন্দোলন করেছিলেন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, নৃশংসতা, মানব সভ্যতা ধ্বংসের যে বৈশিষ্ট্যগুলো প্রত্যক্ষ করেছিলেন, সেগুলো দেখবার পরে এই অস্তিত্ববাদী লেখকরা তারা সরব হয়েছিলেন, মুখর হয়েছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহ এই আন্দোলন দ্বারা অনেকটাই প্রভাবিত হয়েছিলেন। তার উপন্যাসের, নাটকের মধ্যে
ছোট গল্পের মধ্যে মানুষের অস্তিত্ব সংকট, ব্যক্তিগত আত্মদ্বন্দ্ব, তার ব্যক্তি জীবনের টানাপোড়েন, অভাব অনটন, দুঃখ দারিদ্র, পাশাপাশি আত্মসন্ধান, আত্মমূল্যায়ন এবং আত্মদর্শন তার উপন্যাস বা তার লেখনীর মূল চালিকা শক্তি। তিনি সামাজিক ধর্মীয় কুসংস্কারের কথা বলেছেন, পাশাপাশি আবার নতুন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন। অর্থাৎ ব্যক্তি মানুষ তার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে, তার জীবন রক্ষার প্রয়োজনে কখনো অন্যায়, সততা, প্রবঞ্চনার আশ্রয় নেয় ঠিকই, কিন্তু দিন শেষে গিয়ে তাকে আবার মানুষের মানবিক হয়ে উঠবার একটা প্রচেষ্টা কোন চরিত্রগুলোর মধ্য দিয়ে সেগুলো আমরা দেখতে পাই। যেমন লালসালু উপন্যাসে অভাব পীড়িত অঞ্চলের বাসিন্দা মজিদ শস্যহীন অঞ্চলের বাসিন্দা হওয়াতে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। মজিদ যেখানে জন্মগ্রহণ করেছিল, যে ভূখণ্ডে, যে অঞ্চলের বাসিন্দা মজিদ ছিল, সেখানে অভাব অনটন, দুঃখ দারিদ্র্যে পরিপূর্ণ ছিল। সেখানে ফসল ফলতো খুবই সামান্য, কিন্তু জমি জমা, সামান্য অর্থ স্বার্থকে কেন্দ্র করে সেখানে মানুষের মধ্যে প্রতিহিংসা প্রবল ছিল, খুন পর্যন্ত হয়ে যেত। তাই সেই ভোরবেলা যখন ট্রেনটা এসে থামতো সেখানে, তো সেই ট্রেনে কোনো যাত্রী সেখানে নামতো না, কিন্তু অসংখ্য লোক একসাথে দেশ ছেড়ে অন্য কোথাও ভাগ্য ফেরানোর তাগিদ নিয়ে দেশের অন্য কোথাও ছড়িয়ে পড়া, এই জেলা ছেড়ে অন্য কোনো জেলায় ছড়িয়ে পড়বার যে প্রবণতা, যে যুদ্ধ, সেটি করতে গিয়ে অনেক সময় দেখা গিয়েছে যে তারা ট্রেনে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে কখনো কখনো তারা সেই বাইরে অন্য জায়গায় ব্যবহার করবার জন্য নিজেরাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং শৌচ কাজে ব্যবহার করবার জন্য যে বদনা নিয়ে যেত, এগুলো পর্যন্ত হারিয়ে যেত, এবং তারা লুঙ্গি গিট মেরে সেই ট্রেনে উঠবার, রেলগাড়িতে উঠবার যুদ্ধে অবতীর্ণ হতো। কখনো কখনো এই পরিহিত বস্ত্র খণ্ড বিখণ্ড হয়ে যেত। এই যে একটা প্রবণতা, অর্থাৎ যে কোনো মূল্যে দেশ ছেড়ে বাইরে কোথাও চলে যেতে হবে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে। আমরা জানি যে উপন্যাস কথা সাহিত্যের আধুনিকতম শাখা। আমরা কথা সাহিত্য, নভেল যেটি ইউরোপের, সেটির প্রতিশব্দ আমরা উপন্যাস ব্যবহার করছি। এই উপন্যাসের একটা গতিমান মানব জীবন কাহিনী। আমরা জানি যে মানুষের জীবন অনেক বড়, মানুষের জীবনের অসংখ্য ঘটনা মানুষের জীবনে ঘটে, কিন্তু সেই ঘটনাগুলোকে বিশেষ শিল্পী, লেখক বিশেষ কোনো ঘটনাকে মহিমান্বিত করেন, বিশেষ কোনো ঘটনাকে তাৎপর্যমণ্ডিত করে তারপর তিনি সেটি উপস্থাপন করেন। ছোট গল্পের পরিসর খুব ক্ষুদ্র, কিন্তু উপন্যাসের পটভূমি, ব্যাপকতা অনেক বেশি বিস্তৃত। কোন উপন্যাস মহাকাব্যিক উপন্যাসের পর্যায়ে পড়ে, মহাকাব্যের তাৎপর্যকে ধারণ করে, মর্মার্থকে ধারণ করে। যেমন রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস। আমরা সেই উপন্যাসের আজকে আমরা যে লালসালু উপন্যাসটি আলোচনা করছি, আমরা জানি যে ইতিমধ্যে তোমরা এসএসসি তে পড়ে আসছো উপন্যাসের সংজ্ঞা প্রকারভেদ। আমি আর সেগুলো নিয়ে আর বেশি একটা আলোচনা করতে চাই না। তো একটি উপন্যাসের কতগুলো লক্ষণীয় দিক থাকে, সেগুলো সংক্ষেপে দুই কথা বলতে চাই। প্লট বা আখ্যান, এটি আমরা জানি যে উপন্যাসের একটা খসড়া লেখক তৈরি করেন, লিখবার আগে একটা পরিকল্পনা তিনি তৈরি করে নেন। তিনি কি ধরনের ঘটনাকে তার উপন্যাসের মধ্যে প্রাধান্য দিবেন, কি ধরনের কাহিনী তিনি বেছে নেবেন।
তো এরপরে আসে উপন্যাসের চরিত্র সৃষ্টি। তিনি যে ঘটনা বা কাহিনী তার উপন্যাসের মধ্যে তুলে ধরবেন, সেই কাহিনী বাস্তবায়ন করবার জন্য কোন কোন চরিত্রগুলো তাকে সহযোগিতা করবে, ঠিক সেই চরিত্রগুলোকে তিনি নির্মাণ করে দেন। এরপরে পরিবেশ বর্ণনা। আমরা জানি যে কাহিনীটা কিরকম হবে, সেই কাহিনীটা জন্য কিরকম পরিবেশ হবে। যদি বাংলাদেশের কোনো ঘটনা হয় তাহলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ভূগোল অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী এটা নির্মাণ করতে হবে। আবার যদি ইউরোপের কোনো ঘটনা হয় তাহলে ইউরোপের যে পরিবেশ প্রতিবেশ সমাজ ব্যবস্থা সংস্কার সংস্কৃতি সবকিছু মেনে তাকে সেই ঘটনা সাজাতে হবে। এরপর শৈলী বা স্টাইল। আমরা লেখক আধুনিক কালে শৈলী বা স্টাইল বা শিল্প নির্মাণের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। লেখক কি ধরনের জীবন দৃষ্টি বেছে নেবেন, কি ধরনের ভাষা তার উপন্যাসের মধ্যে থাকবে, তার চরিত্ররা পাত্র পাত্রীরা কি ধরনের ভাষায় কথা বলবে, এগুলো উপন্যাসে থাকে। আবার থাকে উপন্যাসের সংলাপ একটি গুরুত্বপূর্ণ, যে তার চরিত্রগুলো যখন ঘটনা পরিচালনা করবে, ঘটনার বাস্তবায়ন করবে, তখন তারা আসলে কি ধরনের ভাষায় কথা বলবে, তাদের ভাষা বাক্য শব্দ চয়ন সেগুলো কিরকম হবে। এরপরে আমরা জানি যে লেখকের সামগ্রিক একটা জীবন দর্শন। উপন্যাস লেখক একটা বিশেষ কোনো বার্তা বা বাণী বা মেসেজ তার উপন্যাসের লেখক সবসময় ব্যবহার করতে চান, প্রকাশ করতে চান, একটা মরাল লেসন তার লেখার মধ্যে থাকে। অর্থাৎ তিনি প্রেমের উপন্যাস লিখছেন, তিনি কি ধর্মীয় উপন্যাস লিখছেন, তিনি সামাজিক উপন্যাস লিখছেন, তিনি রাজনৈতিক উপন্যাস লিখছেন, গোয়েন্দা উপন্যাস লিখছেন, যেটাই লেখেন না কেন সেই লেখনীর মধ্যে একটা সর্বজনীন একটা আবেদন তিনি প্রকাশ করতে চান, একটা বিশেষ কথা তিনি বলতে চান। তার পর্যায়ে উপন্যাস লাল সালু নিয়ে একটু আলোচনা করি আমরা। যে লাল সালু আমি আগে বলেছি একটি সমাজ সমস্যা মূলক উপন্যাস। এখানে সমাজের মানুষের যে সমাজে বসবাসকারী মানুষের যে সমস্যাগুলো সেগুলোই এই উপন্যাসে আলোচনা করা হয়েছে। বিশেষ করে মানুষের সামাজিক ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, গতানুগতিক জীবনযাপন এবং এই জীবনে পরিবর্তনের কোনো ইঙ্গিত, কোনো ঢেউ খুব একটা দেখতে পাওয়া যায় না। নিশ্চল প্রথাবদ্ধ যে জীবন প্রবাহ, বাংলাদেশের গ্রামীণ যে জীবন, এই জীবনে দীর্ঘ পথ পরিক্রমায় প্রথাগতভাবে প্রচলিত যে কুসংস্কার, অন্ধতা, ধর্মবিশ্বাস, ধর্ম ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য, জোরদার সামন্ত প্রভু জমিদারদের যে দৌরাত্ম্য, গ্রামীণ মাতব্বরদের যে প্রভাব প্রতিপত্তি এবং তারা যে শোষণের জাল বিস্তার করে, এবং ধর্ম ব্যবসায়ী এবং সমাজে প্রভাব প্রতিপত্তিশালী জোরদার জমিদাররা যে তাদের শোষণের রাজত্ব কায়েম করে, জাল বিস্তার করে, সেটি একটি সফল চিত্র এই লাল সালু উপন্যাস। এই উপন্যাসের মজিদ চরিত্রটির প্রভাব, বৈশিষ্ট্য, উত্থান এবং তার প্রভাব বিস্তারের সামগ্রিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমরা এই উপন্যাসের কেন্দ্রীয় যে প্রবণতা সেটি আমরা বুঝতে পারি। যে একদিকে আছে ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার,
অন্ধবিশ্বাস একেবারে কোনো পরিবর্তনের সাথে, আধুনিকতার সাথে কোনো যোগাযোগ নেই, স্পর্শ নেই, একেবারে প্রথাবদ্ধ বা অচল জীবন, প্রথাবদ্ধ বা অচল জীবন ব্যবস্থা, অচল জীবন ব্যবস্থা। এর বিপরীতে আমরা কি পাই? এর বিপরীতে আসছে একটু আলোর ঝলকানি লালসার উপন্যাসে জমিলা প্রাণধর্মের প্রতীক। জমিলা চরিত্রটি প্রাণধর্মের প্রতীক, চঞ্চলার প্রতীক, চঞ্চলতার প্রতীক, উচ্ছলতার প্রতীক, নারীর প্রতিবাদী সত্তার প্রতীক, প্রতিবাদী যে সত্তার প্রতীক জমিলা। মজিদের যে বিশাল সাম্রাজ্য অন্ধ ধর্মবিশ্বাসকে আশ্রয় করে, অলৌকিকতাকে আশ্রয় করে সে নিজেকে আধ্যাত্মিক যে গুরু বিবেচনা করে, মুদাসসির পীরের প্রতিনিধি হিসেবে সেই প্রভাব প্রতিপত্তির মর্মমূলে আঘাত করেছে এই জমিলা। এরপরে আরো একটি চরিত্র, যে চরিত্র মজিদের এই প্রভাব প্রতিপত্তির মূলে আঘাত করেছে, সেই চরিত্রটি হচ্ছে আক্কাস। গ্রামের শিক্ষিত যুবক আক্কাস এই ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় ধর্মান্ধতা, এই অচল অনড় জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য গ্রামের উন্নয়ন কল্পে সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করবার স্বপ্নে বিভোর ছিল। সে এই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য সে নানামাত্রিক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু মজিদের কূটকৌশলের কাছে, মজিদের প্রভাব প্রতিপত্তির অনড় অবস্থান এবং ধূর্ত চালাক মজিদ যেটি আজ করতে পেরেছিল, যে সে অন্ধতার মধ্য দিয়ে ধর্মের ভয়ভীতি দেখিয়ে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেই সাম্রাজ্য যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখানে মজিদ যখন চ্যালেঞ্জ হিসেবে মজিদ দেখেছিল, তখন এই আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে সে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল। একটি মাত্র প্রশ্ন করেছিল সেই সভায় সালিশে, তোমার দাড়ি কই মিয়া? তুমি না মুসলমানের পুত, তোমার দাড়ি কই মিয়া? এই নব্য শিক্ষিত, আধুনিক শিক্ষিত আক্কাস যেহেতু তার দাড়ি ছিল না, সুতরাং সে সেটির যথার্থ জবাব কিন্তু দিতে পারেনি এবং তাকে হেনস্থা করে মজিদ সেই সভা থেকে তাকে হেনস্থা করে সেই আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল। আরেকটি চরিত্র যেটি আলোর ঝলকানি মজিদকে কোনোভাবে, যে মজিদের প্রভাব প্রতিপত্তিকে যে কোনোভাবে মেনে নিতে পারে না, সেই চরিত্রটি হচ্ছে তাহের কাদেরের বাবা। তাহের কাদেরের বাবা মজিদ সেই মোহাম্মদনগর গ্রামে একান্ত ব্যক্তিগত পারিবারিক জীবনও যে হস্তক্ষেপ করেছিল, এটি যে অন্যায় এবং এটি যে কোনোভাবেই ব্যক্তিগত গোপনীয়তাকে মানুষের অন্যের কাছে প্রকাশ করা, এটি যে এক ধরনের অপরাধ, সেটি এই তাহের কাদেরের বাবা তার আচার আচরণের মধ্য দিয়ে সে কখনো মজিদের কাছে মাথা নোয়ায়নি। হাসুনির মা তার বাবার সম্পর্কে
যে কথাগুলো নিতান্ত তাদের পারিবারিক জীবনের যে গোপনীয়তাগুলো সেটি যখন মজিদের কাছে নালিশ করেছে, হাসমির মা তাহের কাদেরের বাবা বা তার বাবা যখন তাকে শাসন করেছিল, সেই ঘটনাটা যখন সে মজিদের কাছে আবার নালিশ করেছিল, মজিদ গ্রাম্য সালিশের মধ্য দিয়ে এই বৃদ্ধকে অপমান করেছিল এবং তার মেয়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এটির ফলাফলটা ভালো হয়নি। সেই বৃদ্ধ তার মেয়ের কাছে সেই জনসম্মুখে ক্ষমা চেয়েছিল ঠিকই, কিন্তু তারপরে সে একেবারে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এটি মজিদের প্রতি তার যে অনাস্থা, মজিদের এই ভিন্ন প্রভাব প্রতিপত্তি এবং একান্ত ব্যক্তিগত পারিবারিক জীবনে হস্তক্ষেপ করা যে সে মেনে নিতে পারেনি, সেটি সে প্রতিবাদ করেছে। সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সে গ্রাম থেকে তার এই অপমান, আত্মমর্যাদা নিয়ে সে বাঁচতে চেয়েছিল এই গ্রামে। যখন সেটি হয়নি, তখন কিন্তু সে এক ধরনের এই প্রতিবাদ করেছে এই অব্যবস্থার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সে প্রতিবাদ করেছে এবং গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। এটিও মজিদ সেই একেবারে নিয়তির উপর ছেড়ে দিয়েছে মজিদ, যে যা হয়েছে সেটি ভালোই হয়েছে এবং যে চলে গেছে সে তো চলেই গেছে, তার জন্য আর কোনো আক্ষেপ করে, তার জন্য কোনো আফসোস করে, কোনো দুঃখ করে কোনো লাভ নেই। তো গতানুগতিক যে চরিত্রগুলো আমরা দেখি, শোষক চরিত্রের মধ্য দিয়ে খালেক ব্যাপারী হচ্ছে মজিদের সহচর। খালেক ব্যাপারী, তার স্ত্রী আমেনা বিবি গতানুগতিক চরিত্র, গতানুগতিক প্রথাবদ্ধ বাঙালি নারী, তার স্ত্রী আমেনা বিবি। তো অন্যান্য যে সমস্ত মজিদের স্ত্রী রহিমা, খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রী তানু বিবি। অন্য যে সমস্ত চরিত্রগুলো আমরা দেখি, এই চরিত্রগুলো একেবারে গতানুগতিক চরিত্র। এরা লাল সালু উপন্যাসের কাহিনী সংগঠনে এবং লেখক একদিকে কুসংস্কার, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, প্রথাবদ্ধ জীবন ব্যবস্থা, এখানে সম্পূর্ণ যে অন্ধকারের রাজত্ব, সেখানে অন্ধকারের রাজত্ব, এখানে হচ্ছে আলোর প্রক্ষেপণ, আলোর ঝলকানি। আলোর ঝলকানি হচ্ছে এই চরিত্রগুলো। জমিলা, আকাশ, তাহের কাদেরের বাবা, এরা হচ্ছে এই উপন্যাসে অন্ধকারের বিপরীতে যারা আলো প্রক্ষেপণ করেছে, যারা আলোর পথ দেখিয়েছে, আলোর দিশা দিয়েছে। যে রহিমা গ্রামে অন্যান্য সাধারণ মহিলাদের মতোই, গ্রামের মানুষ যেরকম ধর্মভীরু, খোদার প্রতি তাদের ভীতি এবং মজিদের প্রতি তাদের যে ভীতি, বিশ্বাস, অলৌকিক ক্ষমতার প্রতি, অলৌকিক শক্তির প্রতি তাদের যে বিশ্বাস, সেটি তারা যেরকম মেনে নিয়েছে, রহিমা তাদেরই প্রতিনিধি। গ্রামের লোকগুলো যেন রহিমারই অন্য সংস্করণ। একটি কথা বলা হয়েছে যে মজিদ যে অঞ্চলে, শস্যহীন অঞ্চলে জন্মেছিল, অভাব, অনটন, দুঃখ, দারিদ্র্যকে জয় করবার জন্য, ভাগ্য ফেরানোর ইচ্ছা নিয়ে, এক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়ে পড়েছিল।
সেই ভোরবেলার ট্রেনে, রেলগাড়িতে। তারপর সে গারো পাহাড়ে এসেছিল, ময়মনসিংহের গারো পাহাড়ে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই সেখানকার জীবন ব্যবস্থাও অনেক কঠিন ছিল, খাদ্যের অভাব ছিল সেই পাহাড়ি অঞ্চলে। এই লোকগুলোর ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু তারা মজিদকে 3 বেলা তার রুটি রোজগার, 3 বেলা তার খাবার দাবারের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছিল। আর এই কারণে সেই গারো পাহাড়ে একবার যখন একজন শিকারী শিকার করতে গিয়েছিল, সেই শিকারীর মুখে গল্প শুনে সেই মজিদ মুদাসসির মোহাম্মদনগর গ্রামে চলে আসে। যে শিকারী বলে কথা প্রসঙ্গে বলেছিল যে তার গ্রাম সেই মোহাম্মদনগর, সেখানে তাদের পূর্বপুরুষেরা বসবাস করে এবং সেখানে শস্যপূর্ণ একটি অঞ্চল, প্রচুর ফসল ফলে। সেই শিকারীর মুখে গল্প শুনে মজিদ একদিন ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়ে এবং সেই মোহাম্মদনগর গ্রামে সে চলে আসে। এবং এখানে এসে সেই মতিগঞ্জের সড়কের উপর গ্রামে প্রবেশের মুখে সে যে নাটকীয় ভঙ্গিমায়, মোনাজাতের ভঙ্গিমায় দীর্ঘ সময় একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিল, মোনাজাত করেছিল। তাহের কাদের দূরে সেই আমন ধানের মাঠে খেতে সে নৌকা নিয়ে, ছোট নৌকা নিয়ে যখন মাছ শিকার করছিল, সেই সময় মজিদের এই নাটকীয় ভঙ্গি তারা দেখে অনেকটাই মুগ্ধ হয়েছিল। এই মানুষটিকে তারা দ্বিতীয়বার আবার দেখেছে, সেটি হচ্ছে খালেক ব্যাপারীর বাড়িতে। এবং সে খালেক ব্যাপারীর সহ বয়োজ্যেষ্ঠ গ্রামের অনেক মানুষকে অনেক বেশি তিরস্কার করছে তাদের নির্বুদ্ধিতার জন্য, তাদের বোকামির জন্য। মজিদ বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছে যে এই গ্রামের লোকগুলো যেহেতু শিক্ষা দীক্ষা সম্পর্কে তাদের জ্ঞান কম এবং এরা ধর্মকর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুবই সামান্য। এই গ্রামের যে বাঁশঝাড়ে একটা নাম না জানা পীরের মাজার রয়েছে, সেই মাজারের প্রতি তারা কোন রকম যত্ন আত্তি করছে না। এবং মজিদ গারোপাড় থেকে চলে আসছে স্বপ্নের আহ্বানে সাড়া দিয়ে, স্বপ্নাবিষ্ট হয়ে মজিদ এখানে আসে এবং সে এই মাজারের দেখাশোনার জন্য সে আসছে। তো আমরা আজকের ক্লাসটা এখানে এ পর্যন্ত আলোচনা করতে চাই। তোমরা আমি যে অংশটুকু আলোচনা করলাম উপন্যাস নিয়ে, সেই অংশটুকু তোমরা আবার নিজেরাও দেখবে। এবং আমরা আগামী দিন মূল উপন্যাসে যাব, উপন্যাস পাঠে যাব। এই উপন্যাসের যে মূল সূত্রগুলো সেগুলো আমরা আজকে কিছুটা আলোচনা করলাম, যেন আমরা যখন উপন্যাসটা পড়াবো তোমরা সেটি আরো ভালোভাবে বুঝতে পারো। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের ধন্যবাদ।